দেখব সেটা হচ্ছে আমাদের যেন পড়াশোনায় বিঘ্নিত না হয়, এবং এই ব্যাপারে আমরা সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেব যদি আমাদের পড়াশোনা বিঘ্নিত হয়। সহযোদ্ধা বৃন্দ, আপনারা একদম বিচলিত হবেন না। আজকের যে বর্বরচিত শিক্ষকদের উপরে হামলা, আমি মনে করি মহান সৃষ্টিকর্তার কৃপায় এটাও আমাদের জন্য একটি ভালো কোনো শুভকর কোনো কিছু হতে পারে। দশম গ্রেডের দাবিতে মার্চ ফর ডিগনিটি কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সকালে মিরপুরের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে এই কর্মসূচি শুরু হয়। পরে তারা পুলিশের বাধা অতিক্রম করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ঢুকে পড়েন। আন্দোলনকারীরা বলেন, আগে এসএসসিতে শিক্ষক নিয়োগ হলেও এখন যোগ্যতা স্নাতক পাশ করা হয়েছে। সম্প্রতি আন্দোলনের পরিপ্রেক্ষিতে তাদের 12 গ্রেডে বেতনের সুপারিশ করেছে নতুন কমিশন। তারা বলছেন, অষ্টম শ্রেণী পাশ গাড়ি চালকরা 12তম গ্রেডে বেতন পান। একে অযৌক্তিক ও বৈষম্যমূলক দাবি করে দশম গ্রেড আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা তাদের। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা মহোদয়, আপনি আসুন, কেন্দ্রীয় শহীদ মিনারে আসুন, দেখে যান এই কেন্দ্রীয় শহীদ মিনারের শিক্ষকরা কেন অবস্থান করছে। তারা তাদের যৌক্তিক দাবি, সহকারী শিক্ষকদের দশম গ্রেড, এই যৌক্তিক দাবির পক্ষে অবস্থান করছে। আমাদেরকে যে কোনো মূল্যে শিক্ষার উপরে জোর দিতে হবে, শিক্ষা শিক্ষা শিক্ষা, এবং তার ভিতরে আমি মনে করি প্রাইমারি শিক্ষার উপরে আমাদেরকে সবচাইতে বেশি জোর দিতে হবে। প্রাইমারি শিক্ষকদের উপরে আমাদের জোর দিতে হবে। একটি বহুতল ভবনের শক্তি লুকিয়ে থাকে তার মজবুত ভিত্তির উপর। ঠিক তেমনি একটি রাষ্ট্রের মেরুদণ্ড গড়ে ওঠে প্রাথমিক শিক্ষার হাত ধরে। 5 থেকে 10 বছরের অবুঝ শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রথম আনুষ্ঠানিক ধাপই হল প্রাথমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষা কেবল অক্ষর জ্ঞান নয়, এটি মানুষের মেধা, মনন, নৈতিকতা এবং দেশপ্রেমের বীজ বপনের সময়। অথচ যে শিক্ষকেরা এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, তাদের নিজেদের জীবন আজ কতটা নড়বড়ে। একজন সহকারী শিক্ষকের মূল কাজ শ্রেণীকক্ষে পাঠদান, কিন্তু বাস্তবতার নির্মম পরিহাস, তাদের কাঁধে চেপে বসেছে রাষ্ট্রের হাজারো অশিক্ষা কাজের বোঝা। ভোটার তালিকা প্রণয়ন, ভোট গ্রহণ, আদমশুমারি, শিশু জরিপ, কৃমিনাশক ও পোলিও ক্যাম্পেইন থেকে শুরু করে বিভিন্ন সরকারি সমীক্ষা, এই অতিরিক্ত কাজের চাপে পিষ্ট হয়ে শিক্ষকেরা আজ ক্লান্তি আর অবসাদে ভুগছেন, যার প্রত্যক্ষ প্রভাব পড়ছে কোমলমতি শিশুদের পাঠদানে। বর্তমানে একজন প্রাথমিক সহকারী শিক্ষক 13তম গ্রেডে বেতন পান। দ্রব্যমূল্যের এই লাগামহীন ঊর্ধ্বগতির বাজারে সামান্য এই বেতনে একজন শিক্ষকের সংসার চালানো কতটা দুঃসহ তা কেবল ওরাই জানে। নিজের সন্তানের ভালো স্কুলে পড়ার খরচ, বৃদ্ধ বাবা মায়ের ওষুধ আর সামাজিক মর্যাদা রক্ষা করতে গিয়ে শিক্ষকেরা আজ ঋণের জালে জর্জরিত। যাকে আমরা সমাজের অভিভাবক ভাবি, অর্থনৈতিকভাবে সে আজ সমাজেই সবচেয়ে অসহায় ও ভঙ্গুর। বাংলাদেশের 3.5 লক্ষ শিক্ষক, আমি মনে করি 3.5 লক্ষ শিক্ষকই কোনো না কোনো ব্যাংক বা কোনো না কোনো এনজিওর কাছে ঋণগ্রস্ত। চড়া সুদে স্ট্যাম্পে টাকা দিয়ে, স্ট্যাম্পে স্বাক্ষর করে, চেক বন্ধক দিয়ে আমাদের এই সরকারি কর্মকর্তারা গোপনে টাকা নিয়ে এসে জীবন পরিচালনা করছেন। মঞ্চে দাঁড়িয়ে দেশের বুদ্ধিজীবী এবং রাজনীতিবিদরা প্রতিনিয়তই বলেন, প্রাথমিক শিক্ষকদের গ্রেড উন্নত করা উচিত, তাদের মর্যাদা সবার উপরে। কিন্তু সেই মিষ্টি কথাগুলো কেবল বক্তৃতার মঞ্চেই সীমাবদ্ধ রয়ে গেছে। নীতি নির্ধারণের টেবিলে এসে সেই ফাইলগুলো ফাইল চাপাই পড়ে থাকে, আলোর মুখ দেখে না। দেওয়ালে পিঠ ঠেকে গেলে শান্ত শিক্ষকেরাও গর্জে উঠতে জানে। 2025 সালের 24শে জানুয়ারি নিজেদের ন্যায্য অধিকার আর মর্যাদার দাবিতে রাজপথে নেমে আসেন দেশের হাজার হাজার সহকারী শিক্ষক। সেই আন্দোলনের প্রতিটি ফ্রেম সাক্ষী দেয় এক চরম বঞ্চনার ইতিহাসের। কিন্তু সেই বছরেরই 8ই নভেম্বর বাঙালি জাতির চেতনার প্রতীক কেন্দ্রীয় শহীদ মিনারে নিজেদের 3 দফা দাবি নিয়ে শান্তিপূর্ণ অবস্থান করছিলেন শিক্ষকেরা।
ঠিক তখনই নেমে আসে এক অন্ধকার ন্যাক্কারজনক অধ্যায়। শিক্ষকদের উপর চালানো হয় বর্বরচিত হামলা, রক্তাক্ত হন শত শত মানুষ। আর এই নির্মমতার বলি হন সহকারী শিক্ষক জনাব ফাতেমা ম্যাডাম। শিক্ষাদানের পবিত্র ব্রত নিয়ে যিনি এসেছিলেন, তাকে ফিরতে হলো সাদা কাফনে জড়িয়ে। এই রক্ত কি কেবল একজন শিক্ষকের, নাকি পুরো জাতির বিবেকের? শিক্ষকদের উপর এই বর্বরচিত হামলা এড়াতে পারেনি বিশ্ব গণমাধ্যমের চোখও। দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও তীব্র নিন্দা ও ক্ষোভের সাথে প্রচার করা হয় বাংলাদেশের প্রাথমিক শিক্ষকদের এই করুণ লড়াইয়ের খবর। অস্থিরতার সেই মুহূর্তে আশার আলো নিয়ে আসে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। শিক্ষকদের যৌক্তিক আন্দোলনকে স্বীকৃতি দিয়ে সরকার ৩ দফা দাবি মেনে নেওয়ার স্পষ্ট প্রতিশ্রুতি দেয়। শিক্ষকেরা বিশ্বাস করেছিলেন হয়তো এবার তাদের অন্ধকার জীবনে আলো আসবে, কিন্তু সময় পেরিয়ে যায়, প্রতিশ্রুতির বাস্তবায়ন আর হয় না। আমলাতান্ত্রিক জটিলতা আর আশ্বাসের আড়ালে ঢাকা পড়ে যায় শিক্ষকদের সেই ৩ দফা। বর্তমানের শিক্ষকেরা আজ এক চরম হতাশা ও মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। যে হাত দিয়ে তারা শিশুদের ভবিষ্যৎ গড়বেন, সেই হাত আজ অপমানে আর ক্ষোভে কাঁপছে। প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদে বাধ্য হয়ে শিক্ষকেরা ডাক দেন শাটডাউন কর্মসূচির, কিন্তু অধিকার চাওয়ার পুরস্কার হিসেবে শিক্ষকদের কপালে জুটল শাস্তির খড়গ। আন্দোলন দমাতে ৪৩ জন শিক্ষককে শাস্তিস্বরূপ দূর দূরান্তে বদলি করা হয়। পরবর্তীতে তীব্র প্রতিবাদের মুখে অনেকের বদলি আদেশ বাতিল করা হলেও আজ অবধি ৪৩ জনের মধ্যে ৪ জন শিক্ষকের উপর থেকে সে অন্যায় শাস্তির আদেশ প্রত্যাহার করা হয়নি। তারা আজও মানবেতর জীবনযাপন করছেন। অপরাধ, তারা শিক্ষকদের ন্যায্য অধিকারের পক্ষে কথা বলেছিলেন। প্রাথমিকের শিক্ষকেরা কোনো বিলাসবহুল জীবন চান না, তারা চান বেঁচে থাকার ন্যূনতম রসদ আর পেশাগত মর্যাদা। ফাতেমা ম্যাডামের রক্ত, ৪৩ জন শিক্ষকের কান্না আর লাখো শিক্ষকের চোখের জল আজ রাষ্ট্র কাঠামোর কাছে একটাই প্রশ্ন রাখছে যে শিক্ষকেরা দেশের মেরুদণ্ড গড়েন, রাষ্ট্র কবে তাদের মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর সুযোগ দেবে? প্রতিশ্রুতি কি শুধুই কাগজের টুকরো, নাকি শিক্ষকেরা ফিরে পাবেন তাদের সম্মান? বর্তমান সরকার যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসেন, তখন তাদের নির্বাচনী ইশতেহারে এক সোনালী সম্ভাবনার বাণী খোদাই করা ছিল। সেটি হলো প্রাথমিক শিক্ষকদের জীবনমান উন্নয়ন ও পেশাগত মর্যাদা রক্ষা। সেই প্রতিশ্রুতির আলো চুইয়ে চুইয়ে এখনো ঝরে পড়ছে তাদের নানাবিধ আশ্বাসে। অনেক ক্ষেত্রেই সমাজের মধ্যে মৌলিক মূল্যবোধের অবক্ষয় ঘটেছে। কাজে আমরা যেই দুর্নীতির কথা বলছি, এই দুর্নীতিকে যদি নির্মূল করতে হয়, এই দুর্নীতিকে যদি কমিয়ে নিয়ে আসতে হয়, দুদুক টুদুক যেগুলো আছে সেগুলো তাদের মতন কাজ করবে, কিন্তু দুর্নীতিকে যদি অ্যাকচুয়ালি যে দুর্নীতি খারাপ, দুর্নীতি থেকে দূরে থাকা উচিত, এইটি যদি করতে হয় সমাজে, তাহলে অবশ্যই সেই প্রাইমারি স্কুল থেকে শুরু করা উচিত। প্রাইমারি শিক্ষকদের উপরে ইনভেস্ট করা উচিত। এই ক্ষেত্রে বাজেটের বরাদ্দ শুধু স্কুল তৈরি করলে হবে না, ওই বিল্ডিং তৈরি করলে হবে না, ইনফ্রাস্ট্রাকচারে না, প্রাইমারি শিক্ষকদের কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য, তাদেরকে সেই কমফোর্টটা দেওয়ার জন্য। কারণ তাকে যদি চিন্তার মধ্যে থাকতে হয় যে কোনো রকমে ক্লাসটা শেষ করে তাড়াতাড়ি তার ছোট দোকানটাতে গিয়ে বসবে, কারণ না হলে সংসার চলবে না, অথবা খেতে গিয়ে কাজ করতে হবে, তাহলে হবে না। তাকে যেন চিন্তা করতে না হয় যে তার এই ক্লাসটি শেষ করে দৌড় দিয়ে গিয়ে দোকানে বসতে হবে অথবা খেতে যেতে হবে কাজ করতে, এই বিষয় থেকে সরিয়ে নিয়ে এসে সম্পূর্ণভাবে যাতে সে মনোনিবেশ করতে পারে শিক্ষার উপরে, তার ছাত্রছাত্রীদের পিছনে। আর তাই যুগ যুগ ধরে বঞ্চনার অন্ধকারে নিমজ্জিত প্রাথমিক শিক্ষকেরা বুক বেঁধেছিলেন এক নতুন আশায়। ভেবেছিলেন এবার হয়তো ঘুচবে তাদের ভাগ্যের পরিহাস, এবার হয়তো কাটবে দীর্ঘ অমাবস্যা। সেই আশার আলো বুকে নিয়েই আজ আমরা রাষ্ট্রের সর্বোচ্চ মহলের সশ্রদ্ধ দৃষ্টি আকর্ষণ করছি। যে শিক্ষকেরা একটি প্রজন্মের মেরুদণ্ড গড়ে তোলেন, তাদের জীবনমান উন্নত করা এবং সমাজে তাদের যথাযোগ্য মর্যাদা প্রতিষ্ঠা করা কোনো দয়া নয়, বরং রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। এই মর্যাদার প্রথম ধাপ হিসেবে সহকারী শিক্ষকদের প্রতিশ্রুত 11তম গ্রেড এবং প্রধান শিক্ষকদের 10ম গ্রেড অনতিবিলম্বে বাস্তবায়ন করা হোক। অধিকারের কথা বলা যদি অপরাধ হয়, তবে তা এক চরম ট্র্যাজেডি। আন্দোলনের জেরে
অন্যায় ও অন্যায্যভাবে যে সকল শিক্ষককে শাস্তিস্বরূপ দূর দূরান্তে বদলি করা হয়েছে সেই প্রতিশোধমূলক আদেশ অনতিবিলম্বে প্রত্যাহার করে তাদের স্ব স্ব বিদ্যালয়ে আপন আঙিনায় ফিরিয়ে দেওয়া হোক। একই সাথে প্রধান শিক্ষক পদের দীর্ঘদিনের আইনি জটিলতা ও মামলার দ্রুত নিষ্পত্তি করে সহকারী শিক্ষকদের কাঙ্ক্ষিত পদোন্নতির দ্বার উন্মোচন করা আজ সময়ের দাবি। একটি উন্নত ও মর্যাদা সম্পন্ন জীবনই কেবল মানুষকে সুন্দর আগামীর স্বপ্ন দেখাতে শেখায়। যে শিক্ষকেরা কেবলমাত্র কোমলমতি শিশুদের চোখে মহাকাশ ছোঁয়ার স্বপ্ন বুনে দেবেন, তারাই যদি আজ নুন আনতে পান্তা ফুরানোর মতো এক দিনহীন অনুন্নত জীবন যাপন করেন, তবে সেই ভাঙা মনে সুশিক্ষার আলো ছড়ানো অসম্ভব। রক্তাক্ত ও বুভুক্ষু হাত দিয়ে কখনো একটি জাতির মজবুত ভিত্তিপ্রস্তর স্থাপন করা যায় না। প্রাথমিক শিক্ষার যথাযথ বাস্তবায়ন ও একটি মেধাবী রাষ্ট্র বিনির্মাণের স্বার্থেই শিক্ষকদের এই আত্মচিৎকার রাষ্ট্রকে শুনতে হবে, পূরণ করতে হবে তাদের ন্যায্য অধিকার। আমাদের মধ্যে একটি ধারণা আছে, পরিবারের যেই ছেলেটি একটু বেকার, যেই ছেলেটি অত ভালো স্টুডেন্ট না, আচ্ছা ঠিক আছে, ওই যে প্রাইমারি স্কুলের শিক্ষক নিচ্ছে, ওখানে চাকরির ব্যবস্থা একটা করে দাও। এরকম একটি পারসেপশন বা এরকম একটি প্র্যাকটিস আছে বাংলাদেশে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি মনে করি প্রাইমারি স্কুলের শিক্ষকটি হওয়া উচিত ওই অঞ্চলের অন্যতম মেধাবী যে তার হওয়া উচিত প্রাইমারি স্কুলের শিক্ষক।